আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় সম্পর্কিত দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব সংক্রান্ত চট্টগ্রাম বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। এই প্রশ্নে একটি নতুন বিশেষ করে তথ্য আছে, সেটি হচ্ছে আর্থিক বিবরণীতে অবচয় এবং সম্পদ কিভাবে লিখতে হবে, সেইটা এই প্রশ্নে আছে। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রোজার মাস, একজন শিক্ষার্থী আমাকে এই প্রশ্নটি করে দেওয়ার জন্য অনুরোধ করেছিল, সেই জন্য আজকের আমার এই লাইভে আসা। তোমরা যারা আজকের ক্লাসটি করতেছো, আমার বিশেষ করে তোমার বন্ধু বান্ধব যারা আছে সবার সাথে যদি শেয়ার করো, তারাও শিখতে পারবে। চলো প্রথমে প্রশ্নটা আগে দেখি, প্রশ্ন কি বলা আছে সেটা আগে দেখি। এই যে প্রশ্নটা উপস্থাপন করলাম, চট্টগ্রাম বোর্ড 2025। তো এইখানে ক নাম্বারে বলেছে মেশিনের অবচয় যোগ্য মূল্য নির্ণয় করতে, খ নাম্বারে জাবেদা। এই যে গ নাম্বারে বলেছে 2020 এবং 21 সালের বিশদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে মেশিন সংক্রান্ত তথ্য লিখবো কিভাবে। এই যে এই প্রশ্নটা কিন্তু নতুন, সাধারণত কম থাকে এই প্রশ্নটা। যাই হোক, বোর্ডের প্রশ্ন যেহেতু এসেছে আমরা সমাধান করব। তো এইখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে মেশিনের অবচয় যোগ্য মূল্য নির্ণয় নিয়মটা হচ্ছে মেশিনের মোট মূল্য, মানে মেশিনের অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ হবে। মেশিনের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে মেশিনের অবচয় যোগ্য মূল্য বের হয়। তো যাই, মেশিনের অবচয় যোগ্য মূল্য নির্ণয়ের জন্য নিচে সংখ্যা অঙ্কন করলাম এবং উপরে আমি উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম, যাতে এটা দেখে দেখে আমরা নিজে সমাধান করতে পারি। প্রথমে এই যে মেশিন কত টাকায় কিনেছে, 5 লক্ষ টাকায়। তা মেশিনের ক্রয় মূল্য লিখবো 5 লক্ষ টাকা। মেশিনের পরিবহন ব্যয় 20,000, তো পরিবহন ব্যয় লিখবো 20,000 টাকা। বহন খরচ বা পরিবহন ব্যয় যাই বলি না কেন, সংস্থাপন ব্যয় 30,000 টাকা, সংস্থাপন ব্যয় লিখবো 30,000 টাকা। এবার এগুলো যোগ করে এই 5,50,000 টাকা, এটা হচ্ছে মেশিনের মোট অর্জন মূল্য। তো কিছুক্ষণ আগে যে কথাটা বললাম যে অবচয় যোগ্য মূল্য নির্ণয়ের নিয়ম হচ্ছে মেশিনের মোট অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ হবে। ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে, হ্যাঁ আছে, এই যে ভগ্নাবশেষ মূল্য অনুমান করা হয় 50,000, 50,000 টাকা। তাহলে এখান থেকে বাদ ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করব এই 50,000 টাকা। এটা থেকে এটা বিয়োগ করে 5 লক্ষ টাকা হচ্ছে অবচয় যোগ্য মূল্য। এইখানে আরেকটি বিষয় বলে রাখি আমি, সেটা হচ্ছে অবচয় যোগ্য মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে মেশিনের বা সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। আর মেশিনের বহিমূল্য বা বই মূল্য বা বুক ভ্যালু, এটা নির্ণয়ের নিয়ম হচ্ছে মেশিনের মোট মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। আমি আবারও বলছি, এই দুটো জিনিস কিন্তু শিক্ষার্থীদের মধ্যে কনফিউশন লাগে। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন খেয়াল করে দেখেছি শিক্ষার্থীরা এই বই মূল্য আর অবচয় যোগ্য মূল্য দুইটা বিশেষ করে উল্টাপাল্টা করে ফেলে। সেজন্য বলছি অবচয় যোগ্য মূল্য নির্ণয়ের নিয়মটা হচ্ছে মেশিনের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, আর বই মূল্য মেশিনের বা সম্পত্তির বহিমূল্য বা বুক ভ্যালু নির্ণয়ের নিয়মটা হচ্ছে মেশিনের মোট মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। বিষয়টি খেয়াল রাখবো, কিন্তু দুইটার আলাদা আলাদা সূত্র। যাই হোক, ক নাম্বার এই সমাধান করলাম। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খ নাম্বারে বলেছে 2020 এবং 21 সালে জাবেদা দাখিলা দাও। ওকে, ঠিক আছে। 2020 সালে এবং 21 সালে আমাদের অঙ্কটা হয়েছে 2020 সালে মার্চ 1 তারিখে এই মেশিন ক্রয় করেছে। আবার সংস্থাপন ব্যয় আছে, পরিবহন আছে, সবগুলি যোগ করে আমাদের যত টাকা হয় সেটা নিয়ে মেশিন ক্রয়ের জাবেদা একটা করব, তারপরে অবচয়ের জাবেদা আরো দুইটা করব। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে আমি ছক অঙ্কন করলাম, উপর উদ্দীপকের কিছু অংশ লিখে রাখলাম, একটু দ্রুত ছক অঙ্কন করে দিলাম সময় সেভ করার জন্য। তারিখ লিখবো মার্চ 1 তারিখ। সম্পদ কিনেছে মোট 5,50,000 টাকা। ওই যে সংস্থাপন ব্যয়, বহন খরচ সব যোগ করে যে টাকাটা হবে সেটা নিয়ে জাবেদা করব। যন্ত্রপাতি ডেবিট বা মেশিন ডেবিট যাই কিনি না কেন, এই যে মেশিন কিনেছে না, মেশিন ডেবিট, নগদান ক্রেডিট বা ব্যাংক ক্রেডিটও দিতে পারি। নগদান ক্রেডিট দেওয়া যায়, ব্যাংক ক্রেডিট দেওয়া যায়, সমস্যা নেই। টাকা লিখবো কত, এই 5,50,000 টাকা। ব্যাখ্যা লিখবো মেশিন ক্রয় করা হলো।
ব্যাখ্যায় লিখব। ওকে, এবার ডিসেম্বর 31 তারিখে অবশ্যই ধার্য করব। আচ্ছা, এই অঙ্কের এইটা কিন্তু ক্ষয়ের উত্তর, জাবেদা জাবেদা ছক তো আমরা পারি, তাই না? এবং এই জাবেদা করার জন্য আমাদের দুইটা জিনিস দরকার হবে। একটা হচ্ছে মেশিনের মোট ক্রয় মূল্য, যেটা অলরেডি লিখেছি, আর আরেকটা হচ্ছে অবচয়, বার্ষিক অবচয়। এখন সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় ধার্যের নিয়ম হচ্ছে অবচয় যোগ্য মূল্য ভাগ আয়ুষ্কাল। এটুকু কিন্তু উত্তরের অংশ না, এটুকু প্রশ্নের অংশ এবং রাপ আমি উপরে লিখে রেখেছি, ওটা দেখে দেখে আমি সমাধান করবো, সেই জন্য উত্তর কিন্তু নিচের অংশটুকু। এখানে আমি 2020 সালের অবচয়টা মার্চ 1 তারিখে কিনেছি। তো মার্চ মাসে যদি কিনি কয় মাসের অবচয় হবে? এখানে অনেক শিক্ষার্থী 9 মাসের অবচয় ধরে, কিন্তু আসলে 9 মাসের হবে না। মার্চ 31 তারিখে যদি বলতো তাহলে মার্চ মাস বাদ যেত, আমরা এপ্রিল থেকে কাউন্ট করতাম, তখন হতো 9 মাসের। বাট এইখানে বলেছে মার্চ 1 তারিখ। তো মার্চ 1 তারিখ মানে কি? আমরা যদি মার্চ 1 তারিখে হিসেব করি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 10 মাসের সুদ হবে। সরি, 10 মাসের সুদ না, 10%, 10 মাসের অবচয় ধার্য করতে হবে। রোজা আছি তো কথা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, তাই না? কষ্ট হচ্ছে বলতে, তারপরেও যেহেতু শিক্ষার্থীরা অনুরোধ করেছে তাই ক্লাসটা নিচ্ছি। তো যাই হোক, আমাদের 2020 সালে 10 মাসের অবচয় হবে। মার্চ 1 তারিখ বললে মার্চ মাস সহ ডিসেম্বর 31 পর্যন্ত 10 মাস। 10 মাসের অবচয় কিভাবে হিসেব করব? 9 লক্ষ ভাগ আয়ুষ্কাল। এই যে আয়ুষ্কাল 10 বছর, সরি 9 লক্ষ না, 5 লক্ষ ভাগ 10। এই যে কিছুক্ষণ আগে বললাম, কথা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে রোজা মুখে। যাই হোক, আবার বলছি, 5 লক্ষ ভগ্নাংশেষ মূল্য বিয়োগ করে 5 লক্ষ টাকা পেয়েছি অবচয় যোগ্য মূল্য, সেটাকে আয়ুষ্কাল 10 দিয়ে ভাগ করলে হবে 50,000 টাকা। সেটা 1 বছরের অবচয়। আর 10 মাসের হিসাব করতে হলে ওই 1 বছরের অবচয়কে গুণ 10 ভাগ 12। আবারও বলছি, প্রথমে 1 বছরের অবচয় নির্ণয় করব, 10 দিয়ে ভাগ করলে 1 বছরের অবচয় হবে 50,000 টাকা সরল রৈখিক পদ্ধতিতে। 10 মাসে নির্ণয় করতে হলে আবার ওই টাকাটাকে 10 দিয়ে ভাগ 12 দিয়ে গুণ করলে আমাদের হবে 41,667 টাকা। ওইটা নিয়ে প্রথম জাবেদা করব অবচয় ধার্যের জাবেদা। অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, টাকা লিখবো 41,667 টাকা। এবং অবচয় নিয়ে কিন্তু দুইটা জাবেদা হয়। একটা হচ্ছে অবচয় ধরার জন্য, ধার্যের জন্য এই জাবেদাটা, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আরেকটা হবে এই অবচয়কে হিসাব কাল শেষে আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে অবচয় হিসাব বন্ধ করার জন্য, যাকে বলে সমাপনী দাখিলা, তাই না? ওইটার জন্য আরেকটা জাবেদা হবে এই অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করে দিতে হবে। তার জন্য জাবেদা হবে আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। টাকা হবে সেম টাকা, একই টাকা নিয়ে অবচয়ের জন্য দুইটা জাবেদা হয়। একটা হচ্ছে অবচয় ধরার জন্য, আর আরেকটা হচ্ছে এই অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে অবচয় হিসাব বন্ধ করার জন্য। এই হচ্ছে আমাদের 2020 সালের 3টা জাবেদা। একটা মেশিন ক্রয়ের জাবেদা আর 2টা অবচয়ের জাবেদা। এখন মেশিন ক্রয় কিন্তু 2020 সালেই করেছে, 2021 সালে কিন্তু মেশিন কেনে নাই। তাহলে আমরা যখন 2021 সালের জাবেদা করব, তখন মেশিন ক্রয়ের এই জাবেদাটা আর হবে না। তাহলে কোন দুইটা হবে? এই দুইটা হবে, কারণ মেশিন থাকলে তো অবচয় ধরতে হবে, আর অবচয় ধরার জন্য এবং স্থানান্তর করার জন্য এই দুটো জাবেদা প্রতি বছর বছর ডিসেম্বর 31 তারিখে দিতে হবে। যদি ডিসেম্বর ক্লোজিং হিসাব হয়, তাহলে আমরা আরো 2টা জাবেদা করব। এইখানে তো জায়গা নাই, পরের পেজে যাই, এই দুটো করব। যাই, এখানেও আমি উপর উদ্দীপকটা এই 2021 সালের অবচয় কত হবে নির্ণয় করে রাখলাম। এই অবচয় যোগ্য মূল্য 5 লক্ষ টাকাকে আয়ুষ্কাল 10 দিয়ে ভাগ করে 50,000 টাকা, 50,000 টাকা অবচয়। এখানে কিন্তু পূর্ণ বছরের অবচয় হবে, এখানে রাত 10 মাসের হবে না। এই 50,000 টাকা নিয়ে 2টা জাবেদা করব। প্রথম জাবেদাটা কি মনে আছে? 21 সাল ডিসেম্বর 31, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, টাকা লিখবো 50,000, 50,000 টাকা। এবং শেষে আবার এই অবচয়কে আয় বিবরণী স্থানান্তরের জন্য আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট করব, টাকা লিখবো সেম টাকা 50,000 টাকা। এখানে ব্যাখ্যা আমি লিখি নাই, ব্যাখ্যা তোমরা পারবে। এই ব্যাখ্যাটা যদি লিখতাম তাহলে কি লিখতাম? অবচয় ধার্য করা হলো,
আর এই ব্যাখ্যাটা যদি লিখতাম, কি লিখতাম? অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করা হলো বা অবচয় হিসাব বন্ধ করা হলো, তাই না? ব্যাখ্যা যদি শিখতে চাও তোমরা একটু উদাহরণগুলি দেখবে, ব্যাখ্যা পারবে, ব্যাখ্যা সহজ। এই ছিল আমাদের জাবেদা। জাবেদা হলো খ নাম্বারে জাবেদা করতে বলেছিল। এখন আজকের যে আকর্ষণ, আজকে যে জিনিসটা শেখার জন্য শিক্ষার্থীরা আমাকে অনুরোধ করেছে, এই গ নাম্বার। কারণ গ নাম্বারে বলেছে বিশদায় বিবরণী। এখন অনেক শিক্ষার্থী মনে করতে পারে বিশদায় বিবরণী কেমনে লিখবো, ওইটাই শেখার জন্য আমার আজকের এই ক্লাসটা নিয়ে। যাই হোক, বিবরণী তৈরি করব, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার মাধ্যমে অবচয় এবং মেশিন সংক্রান্ত বিষয় কিভাবে উপস্থাপন করতে হয় ফাইনাল অ্যাকাউন্টে, সেটা দেখাবো এই তথ্যের আলোকে। ওকে, যাই। এই যে নগদ ট্রেডার্স এর প্রথমে বিশদায় বিবরণী বা আয় বিবরণী প্রস্তুত করব। আচ্ছা, আয় বিবরণীতে কিন্তু মুনাফাজাত ব্যয় বসে, মানে কি খালি অবচয় লিখতে হবে। তার মানে কি 2 বছরের অবচয় আমরা নির্ণয় করেছি। 2020 সালে হয়েছিল সম্ভবত 41,667, আর 2021 সালে অবচয় পেয়েছিলাম 50,000 টাকা। ওই দুটো অবচয় আয় বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে কিভাবে লিখবো, জাস্ট উপস্থাপনটা দেখাতে হবে। লক্ষ্য করি, প্রথমে লিখবো 2020 পরিচালন ব্যয়। আমরা যে আয় বিবরণী প্রস্তুত করব, পরিচালন ব্যয়ের মধ্যে অবচয় লিখতে হয়। তো এখানে অবচয় লিখবো, অবচয় খরচ 2020 সালে ছিল 41,667 টাকা, লিখে ডাবল দাগ দিয়ে দিব, মানে ওটা ওখানে শেষ। আবার 2021 সাল লিখে পরিচালন ব্যয় লিখে অবচয় খরচ বলে 50,000 টাকা। এই যে আমি দুটো অবচয় এখানে নিয়ে এসে রেখেছি, এটুকু রাফ, এখান থেকে উত্তর শুরু। এটা রাফ। প্রথম বছরের অবচয় 41,000 সামথিং, দ্বিতীয় বছরের অবচয় 50,000, ডাবল দাগ দিয়ে দিব, তাই না? এইভাবে আমরা বিশদায় বিবরণীতে অবচয়টা দেখাতে পারি পরিচালন ব্যয়ের মধ্যে। এইবার আর্থিক অবস্থার বিবরণীতে মেশিন হিসাবটা কিভাবে দেখাবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, ভালো করে লক্ষ্য করি, নগদ ট্রেডার্স কোম্পানির নাম, এর আর্থিক অবস্থার বিবরণী। এখানেও কিন্তু আমরা প্রথমে 2020 সালের মেশিন লিখবো। মেশিন 5,50,000 টাকা একবারে লিখেছি। কোথায় পেলাম? ওই যে থেকে প্রথম বছরের অবচয় বাদ দিব, পুঞ্জীভূত অবচয়ের নামে বাদ দিব, কিন্তু সময় নাম লিখবো পুঞ্জীভূত অবচয়, খেয়াল রাখবো কিন্তু 41,667, এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখে ডাবল দাগ দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের 2020 সাল শেষে নিট মেশিনের মূল্য, অবচয় বাদ দিয়ে, পুঞ্জীভূত অবচয় বাদ দিয়ে। এটাকে বলতে পারি বহিমূল্য, এটা বলতে পারি বইমূল্য, বছর শেষে বইমূল্য। ওকে, আবার 2021 সালের অবচয় প্রথমে লিখবো মেশিন। এখন এইখানে মেশিন এই সেম টাকা লিখবো, কিন্তু 5,50,000 টাকা। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন এটা লিখবো, কেন এটা লিখলেই তো হতো যেটা ছিল। না, মেশিন সবসময় মোট টাকাটা রেওয়া মিলে ডেবিটে থাকে, তোমরা দেখবে, তাই মোট টাকাটা লিখবো এবং সেখান থেকে আবার বাদ দিব, বাদ পুঞ্জীভূত অবচয়। এখন এখানে কোনটা বাদ দিব? এই 2021 সালের 50,000, তাই না? না, ওইটা কিন্তু বাদ যাবে না। এটা অনেক শিক্ষার্থী কমন মিস্টেক করে, ভালো করে লক্ষ্য করি। 2020 সালে অবচয় বিয়োগ করব 2020 সালে যেটি ছিল সেইটা, বাট পরের বছরে যখন অবচয় বিয়োগ করব তখন গত বছরেরটাও বিয়োগ করব, এইটাও বিয়োগ করব। তার মানে কি দুইটা যোগ করে হচ্ছে 91,667, সেইটা লিখব। এটা বিয়োগ করে এখানে লিখব। আমি আবার বলছি, প্রথম বছরের অবচয় বাদ দিব সম্পদ থেকে, দ্বিতীয় বছরে 2 বছরের অবচয় বাদ দিব, তৃতীয় বছরে 3 বছরের অবচয় বাদ দিব মোট, চতুর্থ বছরে 4 বছরের অবচয়, মোট যা হয় সেটা বাদ দিব পুঞ্জীভূত অবচয় নামে। বিষয়টি কিন্তু খেয়াল রাখবো। তো এই ছিল আর্থিক অবস্থার বিবরণী এবং আয় বিবরণীতে এই অবচয় কিভাবে লিখতে হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি মাঝে মাঝে ক্লাস নিই অনলাইনে, শিক্ষার্থীদের অনেক উপকার হয়। তো তোমাদের যদি কারো প্রশ্ন থাকে, যে কোনো অধ্যায়ের প্রশ্ন তোমরা যদি লিখো, আমি চেষ্টা করবো উত্তর দেওয়া। যদিও রোজা রমজান মাস, ক্লাস নেওয়া খুব কঠিন, তারপরে চেষ্টা করব। আর আমার অবশ্য একটা ইউটিউব চ্যানেল আছে, কমার্স 31 চ্যানেলের নাম। ওই চ্যানেলে আমি অনেক ক্লাস দিয়ে রেখেছি, প্রত্যেক অধ্যায়ের প্লেলিস্ট করা আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। কমার্স 31 চ্যানেলের নাম।
পরিশেষে সবাই